বলবো হ্যাঁ যে না আসলে তো সমস্যা। দেখো টিস্যু তন্ত্র এটা এই ছিল হ্যাঁ হ্যাঁ তখন নামই ভুলে গেছি জানো দিয়া ও দিয়া দিয়া টিস্যু তন্ত্র হ্যাঁ। তো টিস্যু তন্ত্র একটা ছবি এঁকে আমরা তারপরে বুঝবো। কারণ হলো সবথেকে বড় যে সমস্যাটা হয় যে একবীজপত্রী উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদ পার্থক্যগুলা হ্যাঁ পার্থক্যগুলা তুমি যদি ক্লিয়ার করতে চাও তাহলে খুব ডিপলি ভাবে শিখতে হবে যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড তার মধ্যে কি আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড তার মধ্যে কি আছে। আবার মূলের ক্ষেত্রে তাই একবীজপত্রী উদ্ভিদের মূলের ক্ষেত্রে কি আছে, দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রে কি আছে। তো এটা লজিক্যালি যখন তুমি এটা বুঝবা ছবি সহ তখন তোমার এটা ক্লিয়ার হবে, ঠিক আছে। এবং লজিক্যালি বুঝতে হবে কেন এইটা হয় কেন এটা হয় না এরকম। যেমন ধরো আগে একটু আলোচনা করি তারপরে আমি ছবি আঁকবো, তোমরা যে যেমন ধরো মূল যারা মূল আর কি মূল মাটির যে শিকড়, মূলে কিন্তু কখনো হাইপোডার্মিস থাকে না, কিন্তু প্রত্যেকটা কাণ্ডে হাইপোডার্মিস থাকে। এখন বলতো লজিকটা কি যে কেন হলো মূলে হাইপোডার্মিস থাকে না কাণ্ডে হাইপোডার্মিস থাকে। তোমাকে একটা যে কোনো একটা কিছু প্রস্তুত দিল, মাইক্রোস্কোপে দিয়ে বললো যে এটা কি, তুমি দেখলা সেখানে হাইপোডার্মিস আছে, তুমি সবার আগে বলবা যেহেতু হাইপোডার্মিস আছে, যেহেতু এটাতে হাইপোডার্মিস আছে তার মানে এটা কাণ্ড, ঠিক আছে। আর যদি তোমাকে প্রস্তুত দিল, দেওয়ার পরে তুমি দেখলে হাইপোডার্মিস এখানে নাই, তাহলে তুমি নিশ্চিন্ত হওয়া এটা মূল, নিশ্চিন্ত হওয়া কি এটা মূল, বুঝতে পারছো। আবার কাণ্ডের ক্ষেত্রে যদি হয়, পরে আমি ছবি আঁকবো কিন্তু আগে মনোযোগ দিয়ে শুনো, কারণ এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া খুব দরকার। কারণ তুমি যখন মেডিকেল অ্যাডমিশনগুলা যখন আর কি পরীক্ষা হয় সেখানে কিন্তু এই লজিক না জানলে একটু সমস্যাই হয়, তুমি প্রশ্ন ধরতে পারবে না। হ্যাঁ, যে যদি কাণ্ড হয় দ্বিবীজপত্রী কাণ্ড হয় তাহলে দ্বিবীজপত্রী কাণ্ডের প্রসেসে তুমি কখনোই পেরিসাইকেল দেখতে পাবে না, বা দ্বিবীজপত্রী কাণ্ড আর একবীজপত্রী কাণ্ড। যদি একবীজপত্রী কাণ্ড হয় তাহলে এর যে জাইলোফ্লোয়েম আছে না পরিবহন করা, এটা হলো কর্টেক্সে সরানো থাকে, কর্টেক্সে সরানো আর কি বাইরের দিকে থাকে। আর একবীজপত্রী কাণ্ডের ভিতরটা ফাঁপা হয়, বাঁশ নারিকেল দিকে একটু ফাঁপা হয়, তো এটা দেখেও তো চেনা যায়। আর দ্বিবীজপত্রী যদি কাণ্ড হয় তাহলে পেরিসাইকেল থাকবে, তার ভিতরে পরিবহন কলাগুলো সাজানো থাকবে। তো এখন বলো তো হাইপোডার্মিস মূলে থাকে না কাণ্ডে আবার থাকে, কি কারণ? কারণ কি মূলে হাইপোডার্মিস থাকে না কাণ্ডে হাইপোডার্মিস থাকে, কি লজিকটা কি, কেন থাকে না কেন থাকে বলো তো আগে। যাদের পরীক্ষা শেষ হয়নি তারা পরে হলো ইউটিউবে দেখবে, তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবা। হ্যাঁ, মানে এটা মনে করা যাবে না যে অধিকাংশই তো অলসতা করছে বা পরীক্ষার জন্য আসছে না, তোমরা তোমাদের মতো পড়াশোনা করবা, আমি তো আর ক্লাস অফ রাখবো না, আমি তো পড়াতেই থাকবো, ইউটিউবে দিয়ে দিচ্ছি ওরা পরে দেখে নেবে, তাই কিনা। এই জন্য তোমাদের কিন্তু এরকম ভাবা যাবে যে ও আসছে না আমি ওদের অলসতা করি, তাই না। গতকালকে তোমার মতো তন্ময় আসে সেকেন্ড ইয়ারে ফুল পেট দিয়ে ভর্তি হয়ে গেছে, তারপর তো ক্লাস করলো না, আমার আসতে দেখো ওর কিন্তু পরীক্ষা শেষ আমি জানি, কিন্তু অলসতা করছে, বুঝছো। তো তোমরা এরকম করবে না। কেউ বলতে পারো লজিকটা কি? লজিকটা জানলে তোমার মনে রাখতে সুবিধা। আমি বলি লজিকটা হলো এই, হাইপোডার্মিসের কাজ হচ্ছে যে পানি যে আছে এই পানি, এখন তো দ্বিবীজপত্রী মানে কাণ্ড যদি হয়, হ্যাঁ হাইপোডার্মিস থাকে কেন, যে হাইপোডার্মিসের কাজ হলো যা পানি আমি তুলেছি তা বাইরে বের হতে দিব না, তা বাইরে বের হতে দিব না। হাইপোডার্মিস হলো আন্তঃকোষীয় ফাঁকবিহীন একটা টিস্যু, আন্তঃকোষীয় ফাঁক থাকে না, খুবই মজবুত আর কি। তাহলে এরকম জিনিসটা আমাকে কাণ্ডে রাখতে হবে, কেন কাণ্ড হচ্ছে অনেক পানি টেনে তুলেছে এখন যেন বাইরে বের হয়ে না যেতে পারে, তাই প্রোটেকশনের জন্য আমি হাইপোডার্মিস দিয়ে রাখবো। কিন্তু মূলে যদি তুমি হাইপোডার্মিস দাও তাহলে তো পানি তুলতেই পারবে না, কারণ পানি তুলতে গেলে তো এমন সহজ হতে হবে যেন পানি ঢুকে। হাইপোডার্মিস হলো আন্তঃকোষীয় ফাঁকবিহীন, তাহলে তো পানি আসবে না, ওখানে কোষপ্রাচীর খুব মোটা মোটা হয়, ওখান থেকে পানি আসতে পারে না। তাহলে মূলে আমার হাইপোডার্মিস থাকলে পানি উঠবে না, পানি উঠাতে পারবো না, তাই মূলে থাকবে না, এটাই স্বাভাবিক। তাই মূলে থাকবে না এটাই স্বাভাবিক।
বুঝতে পারছো? আবার ধরো দ্বিবীজপত্রী মূল আর একবীজপত্রী মূল এর মধ্যে একটু পার্থক্য আছে। দ্বিবীজপত্রী মূল যদি হয়, প্রথম কথা তো হাইপোটেনাস তো মূলে থাকবেই না, এটা তো তুমি জানলাই। কিন্তু এখন এটা কি দ্বিবীজপত্রী নাকি এটা একবীজপত্রী, এটা চেনার সহজ উপায় হলো মনে রাখবা দ্বিবীজপত্রীতে 2 আছে, তার মানে এখানে পরিবহন করা হবে 2 দিকে 4টা। এখানে পরিবহন করা হবে কত? 2 দিকে 4টা। দ্বিবীজপত্রীতে 2 আছে, দ্বি মানে কি 2, তাহলে তুমি মাথায় নিবা দ্বি মানে 2, তার মানে 2 দিকে 4টা, 2 দিকে 4টা। তাহলে প্রথমে দ্বি মনে রাখলেই তারপরে আর কোনো সমস্যা নাই, কারণ 2 রকম পার্থক্য। একবীজপত্রী হলে 6 এর অধিক 7 থেকে 13। তাহলে তুমি যখন আগেই চিন্তা করলা দ্বিবীজপত্রীতে 2 আছে, দ্বি আছে, দ্বি মানে হলো 2, তার মানে 2 দিকে 4টা, 2 দিকে 4টা। তাহলে এরকম কিছু বিষয়গুলো মনে রাখতে হবে, কারণ এটা গোলাই ফেলবা মনে না রাখতে পারবে, গোলাই যেতে পারে, তাই না? তাহলে একবীজপত্রী কাণ্ড যদি হয় কর্টেক্সের মধ্যে, কর্টেক্স হচ্ছে প্রাচীরের দিকে পরিবহন করা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তাহলে তুমি যদি মাইক্রোস্কোপে দেখো যে পরিবহন কলা কর্টেক্সে প্রাচীরের দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তুমি চোখ কান বন্ধ করে বলবা এটা হলো একবীজপত্রী কাণ্ড। দ্বিবীজপত্রী কাণ্ড কর্টেক্সে পরিবহন কলা থাকবে না, কর্টেক্সে পরিবহন কলাকে তুমি খুঁজে পাবা না। সে কোথায় থাকবে? কেন্দ্রের আশপাশে থাকবে, কেন্দ্রের আশপাশে মানে যেখানে পেরিসাইকেল থাকে, তাই না? তাহলে ভিতরের দিকে থাকবে। তাহলে এটা থেকে তুমি বুঝে ফেলবা, দাও তাহলে তো এটা হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ড। তো এইটা হলো মনে রাখার টেকনিক। আর বাহ্যিকভাবে তুমি কিভাবে মনে রাখবা যে কোনটা দ্বিবীজপত্রী আর কোনটা একবীজপত্রী? বাহ্যিকভাবে দিয়ে বলতে পারবা। তুমি কিভাবে চিনবা যে হচ্ছে আশপাশে গাছ আছে, কিভাবে বুঝবা যে এটা দ্বিবীজপত্রী? কাছে না যে মানে দূর থেকে তুমি বলবা যে এটা দ্বিবীজপত্রী, এটা একবীজপত্রী। কিভাবে বলো তো, কিভাবে বোঝা যেতে পারে? মানে কাছের দিকে দূর থেকে দেখতে পাচ্ছ, এখন আমাকে দেখে বলতে হবে মাইক্রোস্কোপ বাদ দিয়ে সরাসরি যে এইটার দিকে পাতা দেখো। হ্যাঁ বলো। যদি হচ্ছে শাখা প্রশাখা যুক্ত হয় হ্যাঁ তাহলে চোখে দিয়ে যদি বলেছিলাম একবীজপত্রী হবে। হ্যাঁ এইটা একবীজপত্রীর পাতাটা হচ্ছে সমান্তরাল হবে, আর দ্বিবীজপত্রীটা হচ্ছে জালিকাকার হবে। আচ্ছা, একবীজপত্রীর পাতা সমান্তরাল, এটা আবার কাছে না যাওয়া পর্যন্ত দেখতে পাবে না। তাহলে দূর থেকে দেখার একটাই উপায়, যদি তুমি শাখা প্রশাখা দেখো তাহলে দ্বিবীজপত্রী, তাহলে এটা দ্বিবীজপত্রী গাছ, মানে এদের ভ্রূণ অবস্থায় 2টা বীজপত্র থাকে, এটা দ্বিবীজপত্রী, বুঝছো? আর একবীজপত্রী হলে একটা বীজপত্র থাকবে ভ্রূণ অবস্থায়। তাহলে তুমি এগুলো তো ভ্রূণীয় ব্যাপারটা তো ওই সময় ছাড়া তো বোঝা যাবে না। তাহলে দূর থেকে দেখে তুমি চিনবা কিভাবে? যদি শাখা প্রশাখা থাকে তাহলে এটা দ্বিবীজপত্রী, আর শাখা প্রশাখা নাই একবীজপত্রী। এটা হলো সহজ চিনার ব্যাপার, ঠিক আছে? তাহলে হচ্ছে পরীক্ষায় আসলে তখন ওই লজিকগুলো দেখবা যে একবীজপত্রী বা দ্বিবীজপত্রী। একবীজপত্রী যদি হয়ে থাকে, একবীজপত্রী কাণ্ড হয়ে থাকে, পরিবহন কলা কর্টেক্সে থাকবে, প্রাচীরে থাকবে। আর যদি দ্বিবীজপত্রী কাণ্ড হয়ে থাকে, পরিবহন কলা কেন্দ্রের ভিতরে থাকবে, মানে পেরিসাইকেলের মধ্যে থাকবে, তাই না? আর আর মূলের ক্ষেত্রে পার্থক্য অবশ্যই মনে রাখতে হবে। মূলের ক্ষেত্রে যে যখন হচ্ছে মূল হলে তাহলে তার হাইপোডার্মিস কখনোই থাকা যাবে না, হাইপোডার্মিস কখনোই থাকা যাবে না। ক্যাসপেরিয়ান স্টিক নামে একটা চর্বি জাতীয় উপাদান, সেটাও কিন্তু থাকে হলো মূলে। কেন মূলে থাকে, কাণ্ডে কেন থাকে না? এর লজিক হলো মূল কেবলমাত্র পানি তুলেছে, এখন যদি আবার বাইরে বের হয়ে যায় তাহলে ওকে প্রোটেকশন দিতে হবে না, তাই চর্বির আস্তরণ দিয়ে ওকে প্রোটেকশন দিছে, পানিকে ধরে রাখতে হবে। তাহলে এটাই লজিক যে মূলে থাকাটা স্বাভাবিক। ওখানে রাস্তা আছে, ওই রাস্তাতে আবার পানি মানে ব্যাপক প্রক্রিয়ার মাধ্যমে কোষকে পুষ্টি দিচ্ছে, কিন্তু গলগল করে যেন বের না হয়ে যায় সেজন্য একটা চর্বির আস্তরণ ক্যাসপিরিয়ান স্টিক, এটা থাকা দরকার। কোথায়? এটা মূলে থাকা দরকার, কাণ্ডে থাকার দরকার নেই, বুঝতে পারছো? কাণ্ডে তো আবার পানি বাষ্পাকারে বের হয়, তাই না? লেন্টিসেলের মাধ্যমে হয়, তাই না? পত্ররন্ধ্রের মাধ্যমে হয়, তাহলে ওখানে থাকবে, এখানে থাকবে। এই লজিকগুলো মনে রাখবে। একটা উদ্ভিদ কাণ্ডে ধরো একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ড, তো সেটা এখন একটা আদর্শভাবে আঁকবো, এটা তোমরা আঁকো তাহলে আমি একটু ক্লিয়ার হবে কোনটার নাম কি। আমার সাথে আঁকো টিস্যুতন্ত্র, তাহলে অনেকটা ক্লিয়ার হবে। হ্যাঁ, প্রথমে আমরা এপিডার্মিস আঁকবো।
এটা ধরো এপিডার্মিস, একে ফেলো, তাহলে আরো চিনতে সুবিধা হবে। এরপরে দেখো হাইপোডার্মিস। হাইপোডার্মিস কোনো আন্তঃবিষয় ভাব থাকবে না, অনেকগুলো কোষস্তর হয়। এপিডার্মিস অনেকগুলো কোষস্তর হয় না, ম্যাক্সিমাম হয় না, ব্যতিক্রম কিছু আছে, একাধিক স্তর হতে পারে। এবারে বাইরেটা হলো এপিডার্মিস। না, ওটা অন্য জিনিস ছিল, ওটা কট ক্যামিং বোঝানোর জন্য। এটা কট ক্যামিং, এটা গোটা উদ্ভিদ কাণ্ড, এটা গোটা দ্বিবীজপত্রী কাণ্ড চেনা। এবং টিস্যুতন্ত্র মানে কি, যত রকমের টিস্যু আছে সবগুলো আমরা জানবো এই ছবি বাংলা, বুঝতে পারছো? বই থেকে একটু ভিন্ন হবে, কারণ এটা আদর্শ টিস্যু, এটা ধরো আদর্শ আর কি। হ্যাঁ, কাণ্ডে আমার মূল রূপ থাকে, এটা দিতে পারো, কাণ্ডে মূল রূপ থাকে, এটা দিতে পারো, মূল রূপ হচ্ছে কাণ্ড রূপ। আচ্ছা, এখন দেখো তারপরে হলো কর্টেক্স। এই যে যেটা কর্টেক্সের কথা বলছিলাম, কর্টেক্স অবশ্য ম্যাক্সিমাম হয় হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ। প্যারেনকাইমা কোষ কখনো বাইরের দিকে থাকে না, সাধারণত ভিতরের দিকে থাকে। প্যারেনকাইমা কখনো বাইরে থাকবে না। প্যারেনকাইমা নামকরণটা কেন প্যারেনকাইমা হলো, কে বলতে পারবা? প্যারেনকাইমা নামটা কেন প্যারেনকাইমা হলো, কে বলতে পারবা? বলো কেউ একজন, স্নেহা বলো। হ্যাঁ, এই তো, ধন্যবাদ, মনে আছে। প্যারেনকাইমার বাংলা অর্থ হলো সবচেয়ে ভিতরের কোষ, কারণ এটা সবথেকে ভিতরে থাকে, তাই এর নাম প্যারেনকাইমা। সবথেকে ভিতরে থাকে, তাই এর নাম প্যারেনকাইমা। তাহলে এবার হচ্ছে এটা হাইপোডার্মিস। বা অর্ধ। কর্টেক্স। যেটা শিখবা বাংলা সহ শিখবা, মানে অর্থ কি এটা জানবা। হ্যাঁ, মাতৃভাষায় বুঝে বললে সেটা ভালো, আর মাতৃভাষায় না জানলে এমনি মুখস্থ করা একটা ভালো দিক না। এর থেকে একটু ছোট হয়, ছোট ছোট প্যানগুলোতে বসে ওরা ছোট হয়। পরীক্ষায় এটা আঁকতে হবে না, কিন্তু হচ্ছে এটা শিখতে হবে।
কোন টিস্যুটা আসলে কি এটা জানতে হবে। হ্যাঁ, লালটা দেখো, লালটা হচ্ছে এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস বা অন্তঃ। পরিচয় পেরিসাইকেল, পেরিসাইকেল, পেরিসাইকেল। কি বুঝে থাকে? এন্ডোডার্মিস দেখছেন? হ্যাঁ, এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস বা অন্তঃ। হ্যাঁ, এন্ডোডার্মিস বা অন্তঃ। পরেরটা কি লিখছেন? আরেকটা হলো পরিচক্র বা পেরিসাইকেল, পরিচক্র বা পেরিসাইকেল, বুঝতে পারছো? পরিচক্র বা পেরিসাইকেল। মজ্জারশির অনেকগুলো নাম আছে, সব নামে মনে রাখতে হবে। মজ্জারশি বা মেডুলারি, মেডুলারি রে, বা পিত্রি, পিত্রি। মজ্জা বা মেডুলা বা পিত্ত, যতগুলো নাম আছে সব নাম মনে রাখতে হবে। এখানে হচ্ছে এগুলো হচ্ছে পরিবহন করা। স্যার সবুজ কালিটা কি আছে বুঝতে পারছেন? পিত্রে, মেডুলারি রে, মজ্জারশি। পিত্রে, মেডুলারি রে, মজ্জারশি। দেখতে পাচ্ছো? আশপাশের এই জায়গাটা থাকে, পুরোটাই ভরাট থাকে, কোথায় কি হচ্ছে বলুন। হ্যাঁ, আর্জেন্টিনা জিতছে সেটার নাকি সেই খুশিতে নাকি? পুরোটাই এটা ভরাট থাকবে আর কি, ভরাট করলাম না। এখানে প্রত্যেকটা টিস্যু সম্পর্কে জানতে হবে, তাহলে এই টিস্যু তন্ত্রটা একটু ক্লিয়ার হবে তোমাদের। এখন দেখো সবার আঁকা হয়ে গেছে না? স্নেহা আঁকা হয়েছে? আচ্ছা, দিয়া দেখো এই টিস্যু তন্ত্রের আমরা তো চিহ্নিত করলাম, কিন্তু আরো কয়েকটা জিনিস চিহ্নিত বাকি আছে, যেমন পরিবহন কলাটা চিহ্নিত করা হয়নি। পরিবহন কলা বা ভাস্কুলার বান্ডল, পরিবহন কলা, এটাকে ভাস্কুলার বান্ডল বলা হয়, তাই না? ভাস্কুলার বান্ডল। এখানে বলা হচ্ছে যে মূলত এন্ডোডার্মিস যে আছে না, এই এন্ডোডার্মিস থেকে বাইরের দিক পর্যন্ত গোটাটাকে বলা হয় বহিঃস্থলীয় অঞ্চল। কেন এটাকে বহিঃস্থলীয় অঞ্চল বলা হয় সেটাও জানতে হবে। বহিঃস্থলীয় অঞ্চল, বহিঃস্থলীয় অঞ্চল।
আর হচ্ছে মজ্জা পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত এই অঞ্চল, পেরিসাইকেল থেকে মজ্জা পর্যন্ত এই অঞ্চলকে বলা হয় অন্তঃস্থিলি। অন্তঃস্থিলি, অন্তঃস্থিলি। হলো কিনা বলো? আচ্ছা, এবার একটু বুঝি আমরা। আচ্ছা, তাহলে কতটুকু আসলে স্টিল? প্রথমে কিন্তু বহিঃস্থিলি আবিষ্কার হয়েছিল না, প্রথমে স্টিলি আবিষ্কার হয়েছিল। স্টিল, তো স্টিলটা কি, যে আসলে এই যে এটা কিন্তু প্যারেনকাইমা কোষ, যে পেরিসাইকেল আছে না, এটা হলো প্যারেনকাইমা কোষ, সবচেয়ে ভিতরের দিকের কোষ। এটা প্যারেনকাইমা কোষ দিয়ে গোটাটা তোমার হচ্ছে ঘেরা আছে। এই ঘেরাটা এত সুন্দরভাবে আছে, এত স্টাইল করে আছে, যার জন্য এর নাম হচ্ছে স্টিল। স্টাইল থেকে স্টিলের নাম হয়েছে। স্টাইল থেকে স্টিল বলে না, যে খুব স্টাইল জানে তো, এরকম বলে না, তাহলে স্টাইল থেকে স্টিল নাম হয়েছে। দেখো এই গোল রাউন্ডটার ভিতরে কত সুন্দর করে স্টাইল করা আছে না, মজ্জা রশি পরিবহন কলা খুব সুন্দর করে সাজানো আছে না, সেজন্য এটাকে বলা হচ্ছে স্টিল। বুঝা গেল কি? এখন পরবর্তীতে স্টিল আবিষ্কার যখন হলো, তখন বাইরের দিকটাও তো চিহ্নিত করতে হবে। পেরিসাইকেলের পরে এন্ডোডার্মিস থেকে বাইরের দিক পর্যন্ত তো একটা কিছু বলা দরকার, তাই এর নাম হলো বহিঃস্থিলি। তাহলে এই যে স্টিলের ব্যাপার এটা কিন্তু একবীজপত্রী কাণ্ড হলে অন্তঃস্থিলি বা বহিঃস্থিলি এই জাতীয় কোনো কথা থাকবে না। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড যদি হয়, তাহলে অন্তঃস্থিলি বা বহিঃস্থিলি এই জাতীয় কোনো কথা থাকবে না। বুঝতে পেরেছো? যদি এটা কি হয়, একবীজপত্রী উদ্ভিদ কাণ্ড হতো, তাহলে একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে এরকম স্টিলি বা বহিঃস্থিলি এসব কিছু থাকে না। একবীজপত্রী উদ্ভিদ কাণ্ড হলে কি হতো, পরিমাপ করাটা এই কর্টেক্সের মধ্যে থাকতো। এই যে বাইরের দিকে যে গোল গোল কোষ আছে না, এটা দেখেও কিন্তু বোঝা যায় যে এরা প্যারেনকাইমা জাতীয় কোষ। তো এই প্যারেনকাইমা জাতীয় কোষের ভিতরে তোমার হলো একবীজপত্রী কাণ্ড হলে সেখানে পরিমাপ করা থাকতো। তাহলে এই ছবি নিশ্চিত প্রমাণিত হচ্ছে, এই ছবিটা হচ্ছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ছবি। কারণ দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই পরিবহন কলাগুলো থাকবে স্টিলের মধ্যে। দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে দ্বিবীজপত্রী কিন্তু ফাঁপা হয় না, ভিতরে ফাঁপা হয়। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে স্টিলি থাকে না কেন? কারণ একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড ভিতরটা ফাঁপা হয়। সুপারি গাছ একবীজপত্রী, ডাব গাছ একবীজপত্রী, এর ভিতরটা কিন্তু আসলে ফাঁপা হয়। বুঝতে পারছো? কিন্তু যত দ্বিবীজপত্রী কাণ্ড হয়, এর ভিতরটা ফাঁপা না, ভরাট থাকে। হ্যাঁ, তাহলে এটা দেখেও তুমি বুঝতে পারবা যে একবীজপত্রী উদ্ভিদ কাণ্ড হলে কেমন হবে, দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ড হলে কেমন হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন পরীক্ষায় যেটা আসে, যেমন এই দেখো হাইপোডার্মিস দেখেছো মানে বুঝে নিতে হবে এটা মূল না, কারণ হাইপোডার্মিস আছে। এই যে হাইপোডার্মিস, তাহলে হাইপোডার্মিসের কাজ কি আসলে, যে উদ্ভিদে পরিবহন করা যা পানি যা খনিজ পদার্থ তুলেছে, তা যেন ব্যাপক প্রক্রিয়ার মধ্যে এগুলোকে পুষ্টি দিবে, ঠিক আছে, কিন্তু এর বাইরে যেন না যেতে পারে, সেজন্য এখানে প্রোটেকশন দরকার। হাইপোডার্মিসের প্রাচীর পুরু হয়, হাইপোডার্মিসের প্রাচীর কি হয়, পুরু হওয়ার কারণে কি হয়, যে পানিগুলো বাইরে বের হতে পারে না। এখন মূলে আমি দিয়ে দিলাম এটা, তাহলে কি পানি এদিক দিয়ে ঢোকার সময় আর এদিকে যেতে পারবে না। তার মানে মূলে আমি হাইপোডার্মিস দিব না। ওই জন্য মূলে কখনোই হাইপোডার্মিস থাকে না, এটা মাথায় রাখতে হবে। মূলে হাইপোডার্মিস কি হবে, থাকবে না। থাকলে তো পানি তুলতেই পারবে না। বুঝতে পারছো? আচ্ছা, এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলে নাও। যেটুকু আমি আলোচনা করলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো তো। এটুকুর মধ্যে কারো কি কোনো কোশ্চেন আছে এটুকুর মধ্যে? বলো স্নেহা, দিয়া, কোনো কোশ্চেন? আজ তো স্টিল কথাটা নাম হচ্ছে স্টাইল থেকে, সংক্ষেপে স্টিল বলা হচ্ছে। কেন? যে কারণ বৈজ্ঞানিকরা প্রথম যখন দেখলো একটা উদ্ভিদ কাণ্ড প্রস্তুত করে, কচি কাণ্ড প্রস্তুত করে দেখলো যে ভিতরের দিকটা কত সুন্দর স্টাইল করা আছে। অর্থাৎ এখানে মজ্জা আছে, মজ্জাও প্যারেনকাইমা জাতীয় কোষ, মজ্জা রশ্মি প্যারেনকাইমা জাতীয় কোষ। তো এরাও তো আসলে খনিজ লবণ সঞ্চয় করে রাখে, দরকার হলে আবার সাপ্লাই দেয় পরিমাণ করা। তো
এই জিনিসটার আশপাশে পরিবহন করা, সুন্দর করে সাজানো, এখানে ডিজাইন করা, তার বাইরে আবার ঘের দেওয়া পেরিসাইকেল দিয়ে। এই জিনিসটা দেখে বৈজ্ঞানিকরা বললো ভিতরটা খুব স্টাইল করা আছে, বাইরের দিকে স্টাইল করা নাই, বাইরের দিকে ওরকম সাজানো গোছানো কিছু নাই, তাহলে ভিতরের দিকটার নাম থাক স্টিল। পরে চিন্তা হলো যে ভিতরের দিকটার নাম স্টিল রাখলাম, বাইরের দিকটাও একটা কিছু রাখা দরকার, তখন নাম হলো বৈশিষ্ট্য। তাহলে ভিতরেরটা স্টাইল করা, বাইরেরটা স্টাইল করা না, বৈশিষ্ট্য। বাইরে এরকম মজ্জাবসী পরিবহন করা এরকম সাধারণ গোছানো নাই, দ্বিবীজভিত্তিক কাণ্ডে থাকেই না, কাণ্ড বলে থাকে না, বুঝতে পারছো? তাহলে একবীজভিত্তিক কাণ্ডে স্টাইল করা নাই, তাহলে একবীজভিত্তিক কাণ্ডে পেরিসাইকেলও থাকবে না, পরিচক্র। পেরিসাইকেল মানে চারিদিকে একটা চক্রাকার প্যারাগ্রাম কোষ, এটাকে পেরিসাইকেল বলে। তো একবীজভিত্তিক কাণ্ডে স্টিল কিভাবে থাকবে? একবীজভিত্তিক কাণ্ডে তো এরকম পেরিসাইকেল দিয়ে ঘেরা কিছুই নাই, তাহলে একবীজভিত্তিক কাণ্ডে স্টিল মিস্টিল এগুলোর কথা একবীজভিত্তিক কাণ্ডের ক্ষেত্রে হবে না, বুঝতে পারছো? একবীজভিত্তিক কাণ্ডের ক্ষেত্রে হবে না, এটা মাথায় রাখতে থাকবে তো, থাকবে না? আচ্ছা, তাহলে আর কিছু কোশ্চেন আছে কিনা বলো এটুকু নিয়ে। আচ্ছা, তাহলে এখন আমরা বই আসবো। হ্যাঁ, এখান থেকে কিন্তু কোশ্চেন কি কি আসে টিস্যুতন্ত্র থেকে, যেমন ধরো এপিডার্মিসের কাজ আসে, তারপরে হচ্ছে হাইপোডার্মিসের কাজ, কর্টেক্সের কাজ, সবগুলোর কাজ, এন্ডোডার্মিস বা অন্তঃকপ এর কাজ, পেরিসাইকেলের কাজ, মজ্জাবসীর কাজ, এর কাজই আসে পরীক্ষা খালি প্রত্যেকটার কাজ এমসিকিউর জন্য আসে, বুঝছো? এমসিকিউ, এগুলো এমসিকিউর জন্য আসে। আচ্ছা, এখন একটু বইয়ের এমসিকিউ গুলো দেখাই, কোনটা কোন বোর্ডে আসছিল সেটা একটু দেখো। যেমন দেখো টিস্যুতন্ত্রের তৃতীয় নম্বর লাইনে বিজ্ঞানী সেক্সের মধ্যে টিস্যুর অবস্থান ও কার্যের উপর ভিত্তি করে উদ্ভিদের সব টিস্যুকে তিনটে শ্রেণীতে ভাগ করা হয়। একটা হলো এপিডার্মাল টিস্যুতন্ত্র, তার মানে হলো বহিত্বকীয় টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আগেই বলছিলাম গ্রাউন্ড টিস্যুতন্ত্র কোনটুকু, গ্রাউন্ড টিস্যুতন্ত্র খেয়াল করো, গ্রাউন্ড টিস্যুতন্ত্র কোনটুকু, এই বহিত্বক বাদ দিয়ে হাইপোডার্মিস থেকে নিয়ে মজ্জা পর্যন্ত, তবে পরিবহন করা বাদে সবটাকে বলা হয় গ্রাউন্ড টিস্যুতন্ত্র বা ভিত্তিভাজক টিস্যু। ভিত্তিভাজক টিস্যু কতটুকু? এপিডার্মিস বাদ, পরিবহন করা বাদ বাকি সকল কোষকে একসাথে বলা হয় ভিত্তিভাজক টিস্যু। যারা একটা উদ্ভিদকে স্থাপন করে রাখছে, দাঁড় করিয়ে রাখছে, তারা একটা ভিত্তি বা ফাউন্ডেশন। তারপর হলো ভাস্কুলার টিস্যুতন্ত্র মানে পরিবহন করা। এখানে দেখো এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র কাকে বলে? যশোর বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য আসছিল, যশোর বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য। তাহলে যে টিস্যুতন্ত্র উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ তৈরি করে তাকেই ত্বকীয় টিস্যুতন্ত্র বলে। এরপরে দেখো এপিডার্মিস কাকে বলে, এটাও আসছিল, এপিডার্মিস কাকে বলে? যশোর বোর্ড 19 সাল ক্ষয়ের জন্য এপিডার্মিস কাকে বলে? এপিডার্মিস তো এক স্তর হয় কিন্তু ব্যতিক্রম, এটা মনে রাখবা। পট, অশ্বত্থ, পাকুড় ইত্যাদি গাছের পাতায় হলো এরা কয়েক সারি হতে পারে, এটুকুই এমসিকিউ কিন্তু উদাহরণটা। এর পরের পৃষ্ঠায় এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখতে হবে, জানতে হবে। যেমন দেখো এর পরের পৃষ্ঠায় 2 লাইন পরে দেখো কিউটিন ও সুবিরিনের পুরু স্তরকে কিউটিকল বলে। কিউটিকল কোথায় থাকা দরকার বলো তো? মূলে থাকা দরকার নাকি কাণ্ডে বা পাতায় থাকা দরকার? কিউটিকল বলো তো কোথায় থাকা দরকার? কিউটিকল হলো মোমের আস্তরণ, এটা মূলে থাকা বেশি যৌক্তিক না কাণ্ডে বা পাতায় থাকা বেশি যৌক্তিক বলো তো? কিউটিকল হলো চর্বি জাতীয় আস্তরণ, এটা কোথায় থাকা দরকার বেশি? মূলে থাকলে তো পানিটা নিতে হয়। হ্যাঁ, এই যে সাধারণ ঠিক বলেছো, মূলে থাকা দরকার না, মূলে থাকলে তো পানি তুলতে পারবে না, তুলতে পারবে না। মূলে যদি থাকে তাহলে পানি কিন্তু তুলতে পারবে না, তাহলে অবশ্যই পাতায় টাতায় থাকা ভালো, তাহলে পানি তুলতে পারবে, তাই না? মানে পাতায় যদি থাকে পানি তুলতে পারবে না, মানে পাতার পানিগুলো সহজে বের হয়ে যাবে না, ধরে রাখছে যা। যেমন মরু অঞ্চলে কি হয়? মরু অঞ্চলে কিন্তু মোমের আস্তরণ থাকে পাতার উপরে, মানে কি এপিডার্মিসের উপর দিয়ে মোমের আস্তরণ থাকে। কেন থাকে? যা পানি তুলেছে তা যেন সহজেই সব বের হয়ে না যায়, তাই না? কিন্তু মূলে কি কিউটিকল থাকবে? থাকলে তো পানি তুলতে পারবে না। তাহলে একটা লজিক হলো মূলে কিউটিকল থাকবে না। কিউটিকল মানে হলো যে মোম জাতীয় আস্তরণ, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা। তাই বলছে এখানে কিউটিন বা সুবিরিনের পুরুষকে কিউটিকল বলে। কিউটিকল মূলের ত্বকে অনুপস্থিত কিন্তু কাণ্ড পাতায় বিদ্যমান, এই যে বললাম। তারপরে এমসিকিউর জন্য মনে রাখতে হবে সাইটোপাইনাস ও ঘাস জাতীয় কিছু উদ্ভিদের পাতায় লিগনিন জমা হতে দেখা যায়। লিগনিন
কথাটা আসছে লিগনাম থেকে। লিগনাম মানে কাঠ। লিগনিন কথাটা আসছে লিগনাম, ল্যাটিন শব্দ, ল্যাটিন লিগনাম, লিগনাম থেকে। লিগনাম মানে হচ্ছে কাঠ, কাঠে পাওয়া যায়, এটা আঠালো উপাদান, কাঠে পাওয়া যায়। কাঠ আর কি, কাঠ, কাঠের মধ্যে এই আঠালো উপাদানটা খুব বেশি পরিমাণে পাওয়া যায়। কাঠ গঠনে এই লিগনিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এর নাম হলো লিগনিন, জমাতে দেখা যায়। ফুলের পাপড়ি ও ফল ত্বকে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক পদার্থ থাকে, বেগুনি রঞ্জক আর কি। কোনো কোনো গাছের পত্র ত্বকে মিউসিলেজ বা পিচ্ছিল পদার্থ থাকে, যেমন আমরা জানি জবা ফুলের গাছে থাকে। এটা বেশি গুরুত্বপূর্ণ। সরিষা গোত্রীয় উদ্ভিদের পত্র ত্বকে মাইরোসিন, মাইরোসিন এনজাইম নিঃসরণকারী মাইরোসিন কোষ থাকে, এটা একটু মনে রাখতে হবে। এটা আসছে মেডিকেল একবার আসছিল 17 সালে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 23 সালে। সরিষা গোত্রীয় গাছে, ঢাকা ইউনিভার্সিটি 23 সালে, জগন্নাথ 21 সালে। সরিষা গোত্রীয় উদ্ভিদের পত্রত্বকে মাইরোসিন নামক নিঃসরণকারী মাইরোসিন কোষ থাকে। মাইরোসিন জিনিসটা কি, এটাই আসছিল। তো দেখো মাইরোসিন, মাইরোসিনের বাংলা অর্থ কি? মাইরোসিন, মাইরোসিন, মাইরোসিনের বাংলা অর্থ দুর্গন্ধ। মাইরোসিনের বাংলা অর্থ কি? দুর্গন্ধ। কেন? যে সরিষা গাছে যদি কোনো পশু আসে, সরিষা গাছের পাতা একটা খায়, খাইলে এই কোষগুলো কি করবে? অ্যাপিডার্মিসের কোষগুলো আছে না, মাইরোসিন, ওই মাইরোসিন বের হয়ে যাবে। যখনই কামড় দিবে তখন কিছু কোষ নষ্ট হয়ে যাবে, ওখান থেকে মাইরোসিন বের হবে, তখন দুর্গন্ধ হবে না, তখন আর ছাগল ওই সরিষা পাতা খাবে না। তো ওই জন্যে তার প্রোটেকশনের জন্য কাটা নাই, কিন্তু আল্লাহ বিশেষ এক ধরনের এনজাইম দিয়েছে। দুর্গন্ধ হলে কি আর খাবে? খাবে না, তখন মনে করো ও বাঁচে গেল, এই আর তখন বাঁচে গেল, বুঝতে পারছো? তো এই জন্য মাইরোসিন দিয়ে রাখছে আল্লাহ আর কি। হ্যাঁ, তারপরে দেখো কিছু ঘাস ও নল খাকরা কাণ্ডের ত্বকীয় কোষে কর্ক ও সিলিকা কোষ থাকতে দেখা যায়। তাহলে নলখাকরা ত্বকীয় কোষে কর্ক মানে শক্ত শক্ত, যারা আর কি শক্ত আবরণ তৈরি করে তাকে কর্ক বলা হয়। কর্ক বলতে বাকলও বোঝায়। হ্যাঁ, কর্ক হলো বাকল তৈরি করে। তবে সিলিকন ডাইঅক্সাইড, অর্থাৎ যে কোষের মধ্যে সিলিকন ডাইঅক্সাইড থাকে তাকে সিলিকা কোষ বলে। গম, ভুট্টা, আখ ইত্যাদি গাছের পাতার ত্বকে বুলিফর্ম কোষ থাকে। বুলিফর্ম কোষ হলো বৃহদাকৃতির ত্বকীয় কোষ। এটি পর্যন্ত এমসিকিউর জন্য পড়তে হবে। এরপরে দেখো ত্বকের কাজ, মানে অ্যাপিডার্মিসের কাজ। 7, 8, 10, 11, 7, 8, 10, 11, 7, 8, 10, 11, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য পড়তে হবে। এরপরে দেখো এপিডার্মাল উপবৃদ্ধি। আমরা জানি যে যেমন ধরো ইয়ে হয় না, লাউয়ে দেখবা কানের মধ্যে সুতার মতো কিছু বের হয় না, সুতার মতো। লাউয়ে দেখছো কি? এটা লাউয়ের যে কাণ্ড দেখবা সুতার মতো কিছু বের হয়, এরকম প্যাঁচা রাখে। ইয়ে দেখছো? আছে কিন্তু। হ্যাঁ, তো এইগুলো কিন্তু এপিডার্মিস থেকেই বের হয়। এপিডার্মিসের উপবৃদ্ধি। তারপরে আবার বিশুটি পাতা ছিল তোমরা? বিশুটি পাতা, হ্যাঁ, বিশুটি পাতা দেখোনি? আমরা ছোটবেলায় বিশুটি পাতা অনেক হাতে টাতে লাগছে। ক্রিকেট খেলার সময় বল জঙ্গলের মধ্যে চলে যেত, তখন রান নিয়ে নিচ্ছে, তো তাড়াহুড়া করে জঙ্গলের মধ্যে হাত ঢুকায় বল নিতাম, পরে মনে হয় অবস্থা খারাপ। তো বিশুটি পাতাতে একটা সাদা সাদা রোম থাকে, ওটা হলো এক ধরনের ট্রাইকোম বা উপবৃদ্ধি। ট্রাইকোম মানে উপবৃদ্ধি, কাণ্ডের মানে এপিডার্মিসের উপবৃদ্ধি। তো এই জিনিসগুলো হচ্ছে, এদেরকে বলা হয় রোম বা ট্রাইকোম, তো এখন দেখো এখান থেকে আর কোনো এমসিকিউ নাই, তবে এমসিকিউ করতে হবে যে যেমন শল্ক, রোমের মধ্যে একটা শল্ক, পাতলা ঝিল্লি সদৃশ বিশেষ ধরনের রোমকে শল্ক বলে। এরা হলো প্রস্তুতের আহার কমায়। যেমন ধরো পেঁয়াজ আছে না, পেঁয়াজ রসুন, এর উপরে যে পাতলা আবরণ না, ওটা হলো শল্ক। পেঁয়াজ রসুনের উপরে যে পাতলা আবরণ, ওটা কি প্রস্তুতের হার কমায়। ওই পাতলা আবরণ থাকার কারণে প্রস্তুতের অতটা হয় না, এটাকে বলা হয় স্বল্পপত্র। বাইরের দিকে কাণ্ডের বাইরে পাতলা আবরণ, হ্যাঁ, এটাকে বলা হয় স্বল্প। আচ্ছা, তাহলে শল্কের কাজ কি এটা লাগবে। তারপরে দেখো গ্রন্থি রোম,
গ্রন্থিরোম নামকরণ কেন হয়েছে? যে কিছু কিছু কোষ থাকে, আমরা তো জানি কোষ মানে কি, যে যারা রসক্ষরণ করে, তাই না? তো এখন বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোম আছে যাদেরকে কোলেটাস বলে। এরা হলো 18 পদার্থ পূর্ণ থাকে, কীটপতঙ্গ প্রতিহত করে এবং আত্মরক্ষায় সাহায্য করে। মানে কাজগুলো লাগবে শুধু। পানি থলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি 23 সালে এবং 21 সালে আসছিল পানি থলির এখান থেকে। সেটা হলো এই যে অনেক বড় নাম, দেখো, মেসেনবিয়ানথিমাম। মেসেনবিয়ানথিমাম অনেক বড় নাম না? মেসেনবিয়ানথিমাম। ক্রিস্টালিনাম অনেক বড় নাম, এটা আসছে কিন্তু অনেকবার। হ্যাঁ, আচ্ছা, তো এরকম নামকরণ হওয়ার কারণ কি আসলে? মেসেমবিয়ানথিয়াম, তো মেসেমবিয়া মানে হলো দুপুর, মেসেমবিয়াম মানে হলো দুপুর। মেসেমবিয়াম, মেসেমবিয়াম এটা কিন্তু গ্রিক শব্দ, বিয়াম। মেসেমবিয়াম মানে দুপুর। এই উদ্ভিদের ফুল হয়, ফুল ফোটে দুপুর বেলায়। এই উদ্ভিদের ফুল ফোটে দুপুর বেলায় এই উদ্ভিদের ফুল ফোটে, বুঝছো? দুপুরে আর দুপুরে এই উদ্ভিদের ফুল ফোটে, দুপুরে। বাংলা বলেন দুপুরে, দুপুরে ফুল ফোটে, বুঝছো? মেসেমিয়াম মানে দুপুর, দুপুরে ফুল ফোটে, তাই এর নাম মেসেমিয়াম হয়েছে। হ্যাঁ, তো এটার কি হয়, এদের হলো বিশেষ ধরনের কিছু কোষ আছে যারা পানি সঞ্চয় করে রাখে। যারা কি করে? পানি সঞ্চয় করে রাখে। তো পানি সঞ্চয় করে রাখার কারণে ওই পানিগুলো বাইরের দিক থেকে দেখে মনে হয় বরফের দানা। কিছু কোষ আছে যারা প্রচুর পানি সঞ্চয় করে রাখে। হ্যাঁ, এই ফুল গাছের পাতাতে স্ফীত কিছু পানির দানা থাকে, বুঝছো? যে পানির দানাগুলা দেখে মনে হয় যে বরফের দানা, দেখে মনে হয় কি বরফের দানা। এই জন্য এদেরকে বলা হয় বরফ উদ্ভিদ। এই জন্য এদেরকে কি বলা হয়? বরফ উদ্ভিদ। অ্যান্থিমম মানে কিন্তু ফুল বোঝায়, অ্যান্থিমম দুপুর। আর অ্যান্থিমম মানে মন মানে হলো ফুল, এটা গ্রিক শব্দ। দুপুরের ফুল মানে দুপুরে হয়। হ্যাঁ, আর এখানে আছে না ক্রিস্টালিনাম মানে দানা। ক্রিস্টালিনাম মানে দানা, ওই যে পানির যে দানার মতো ছোট ছোট হচ্ছে, এটাই বলে ক্রিস্টালিনাম। বুঝতে পারলে কিনা বলো তো? বুঝতে পেরেছো মাজেদুল? দিয়া বুঝতে পারছো মেসেমিয়ান নামকরণটা কেন হয়েছে? কারণ এটাকে বলে দুপুরের ফুল, দুপুর বেলায় এই ফুলটা ফোটে। কিন্তু এদের যে পাতা আছে, এদের পাতার যে অ্যাপিডার্মিস কোষ আছে, অ্যাপিডার্মিস কোষ কি করে? পানিগুলা ধরে রাখতে জানে, ধরে গোল হয়ে থাকে, স্ফীত হয়ে থাকে, দেখে মনে হয় বরফের দানা। এই জন্য এরকম নাম হয়েছে। ঠিক আছে, এই ফুল গাছ এটা হয় তাই। তো এই গাছটার নাম মনে রাখতে হবে। শীতকাল হলে এই পানি আবার বরফে পরিণত হয়, শীতকালে হয়। এই দেখো দংশক রোম, ওই যে বলছিলাম, উদাহরণ মনে রাখতে হবে। বিসুটি, আলকুশি, অগ্নি, জুত্রা, এগুলো হলো যে আমাদের রোম থাকে, ওই রোমগুলো আমাদের হাতে লাগলে চুলকায়। এরপরে দেখো এপিডার্মাল রন্ধ্র। এখান থেকে আমাদের দুইটা বিষয় লাগবে, একটা হচ্ছে পত্ররন্ধ্র, একটা পানির রন্ধ্র। তার মধ্যে দেখো পত্ররন্ধ্র, এখানে পত্ররন্ধ্র 9 অধ্যায় আছে। এখানে মূলত লাগবে পত্ররন্ধ্রের প্রকারভেদ। তার আগে একটা বিষয় একটু খেয়াল করো, পত্ররন্ধ্রের প্রকারভেদের উপরে আছে পাথরকুচি উদ্ভিদে রাতে পত্ররন্ধ্র খোলা এবং দিনে বন্ধ থাকে। লজিক কি বলতো? পাথরকুচি গোত্রের উদ্ভিদে রাতে পত্ররন্ধ্র খোলা থাকে। পাথরকুচি উদ্ভিদে রাতে পত্ররন্ধ্র খোলা। আমাদের এইসব উদ্ভিদে তো দিনের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে, দিনের বেলায়। পাথরকুচি উদ্ভিদে উল্টা কাহিনী হয়, রাতেই পত্ররন্ধ্র খোলা, দিনে বন্ধ। কেন বলতো? লজিকটা কি হতে পারে? সবকিছুরই তো লজিক আছে, তাই না? লজিক ছাড়া সায়েন্সের কোনো কিছু নাই। কি লজিক বলো তো? বলতে পারবা? কে পারবা? আচ্ছা শোনো, এটার কারণটা হচ্ছে কি জানো? যে এই রাত্রেবেলা পাথরকুচি উদ্ভিদ এমন জায়গায় হয়, মরুভূমি অঞ্চলে হয়। মরুভূমি অঞ্চলে এমনিতেই সূর্যের তাপ বেশি থাকে। তো ওই সময় যদি পত্ররন্ধ্র খোলা থাকে, অনেক পানি বের হয়ে যাবে। ওরা এমনিতে কম পানি পায়।
তারপরে যদি দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা রাখে, সালোক সংশ্লেষণ ঘটাতে চায় দিনের বেলায়, তাহলে সব পানি বের হয়ে চলে যাবে, সব পানি বের হয়ে চলে যাবে, তখন পানি এমনি পায় না, মারা যাবে। তো ওই উদ্ভিদ কি করছে, ওই উদ্ভিদটা করছে কি যে ভয়ের ঠেলায় দিনের বেলা পত্ররন্ধ্র বন্ধ রেখে দেয়, রাত্রে বেলা পত্ররন্ধ্র খোলা, চাঁদের আলো বা কৃত্রিম আলোতে যেটুকু সালোক সংশ্লেষণ হয় ওটুকুই ও সন্তুষ্ট। ও ভয়ে দিনের বেলায় তোমার ইয়ে করে না। যেমন ধরো কথার কথা, এখন প্রচন্ড শীতে যদি তোমার বাড়ির পাশেও কেউ যদি বলে রাত 2টার সময় সবাইকে বিরিয়ানি দেওয়া হবে, তুমি কিন্তু অত শীতে চিন্তা করবে থাক দরকার নেই যে বিরিয়ানি খাইতে যায়, তাই এত শীতের মধ্যে যাবো, এরকম একটা চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে আসতে পারে, তাই কিনা? বা এখন বা প্রচন্ড রোদে গরমে যদি বলে হেঁটে হেঁটে যে নদীর ধারে আসবে তাকে বিরিয়ানি দেওয়া হবে, কে যাবে, কয়জন যাবে, তাই না? কেউ তো যাবে হয়তো, কিন্তু বেশিরভাগই তো যাবে না, তাই না? কষ্ট না এত দূরে যাওয়া। তো সেরকম আর কি উদ্ভিদ এরকম কাজ করে যে দিনের বেলায় বন্ধ রাখে। পত্ররন্ধ্রের প্রকারভেদ এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ডেন্টালে, তারপরে ডিএমসি মানে মেডিকেলে এবং ঢাকা ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইউনিভার্সিটি সব জায়গাতে কম বেশি অনেকবার কোশ্চেন আসছে, অনেকবার আসছে, এতবার আর বললাম না, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে দেখো যে প্রকারভেদের মধ্যে ডায়াসাইটিক মানে উদাহরণটা এইভাবে বলবে যে দুইটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকলে এই ধরনের পত্ররন্ধ্রকে কি বলা হয়? ডায়াসাইটিক। এইভাবে ডায়াসাইটিক কেন? পত্ররন্ধ্র যে আছে সেই পত্ররন্ধ্রের যদি এরকম হয় যে দুইটা সাবসিডিয়ারি কোষ মানে সহকারী কোষ, তাই না? মনে করো এটা পত্ররন্ধ্র, আমরা নয়টা পত্ররন্ধ্র বিষয়ে বিস্তারিত জানবো। এটা মনে করো পত্ররন্ধ্র, এখন পত্ররন্ধ্রের দুই পাশে মনে করো যে এই যে কোষটা আছে, এই পাশে কোষ, এই পাশে কোষ, তো দুটো একই সমান্তরালে আছে না? একই সমান্তরালে আছে। উপরেও যদি থাকতো তাহলে এরকম যদি হতো, এখানে একটা সহকারী কোষ, এখানে একটা সহকারী কোষ, তাও কিন্তু হতো যে এটা ডায়াসাইটিক। সমান্তরালে থাকা আর কি, সমান্তরালে থাকলে সেটা ডায়াসাইটিক। তো উপরে থাক, নিচে থাক, মানে সমান্তরাল বরাবর থাকা, এটাই সমান্তরাল, তাহলে এটা হলো ডায়াসাইটিক। দুইটা কোষ সাবসিডিয়ারি কোষ ডায়াসাইটিক। আরেকটা হলো প্যারাসাইটিক। হলো প্যারালাল, এটা কিছুটা এটার মতো, যে এটাই কিন্তু ডায়াসাইটিক, এটা কিন্তু প্যারাসাইটিক হয়। প্যারালাল না, এটা প্যারালাল না, যেমন ট্রেন, রেল লাইন কি এটা একে অপরের সমান্তরাল, তাই কি না? সমান্তরাল না, তাহলে এটা হলো প্যারাসাইটিক। এরপরে দেখো আরেকটা অ্যানিওসাইটিক নামকরণটা কেন হয়েছে? তার আগে ছবিটা দেখো, আগের পৃষ্ঠায়। অ্যানিওসাইটিক তিনটা কোষ আছে, তিন রকমের, দেখতে পেয়েছো? তিনটা কোষ তিন রকমের না? তিনটা কোষ দেখো তিন রকমের, তাই না? এটা একরকম, এটা একরকম, এটা একরকম। তাহলে অ্যানিও মানে অসমান, বাংলাটা খেয়াল করবা। অ্যানিও মানে অসমান, তার মানে এদের যে পত্ররন্ধ্রের আশপাশে যে কোষগুলো আছে তারা কি অসমান, সবাই সমান না, এই জন্য নাম হয়েছে অ্যানিওসাইটিক, মানে কি অসমান কোষ যদি থাকে আর কি পত্ররন্ধ্রের। ও আচ্ছা, অন্য প্রাইভেট আছে তো। আচ্ছা, তাহলে অ্যানিওসাইটিক পর্যন্ত থাকলো। আগামী দিন হচ্ছে তোমাদের পরবর্তী, আর হচ্ছে প্রতিদিন তো তোমাদের পড়া ধরা হয়, পড়াগুলো করে আসবে, কারণ এখন তো পরীক্ষা নাই। যাদের পরীক্ষা আছে তারা তো আসবে, তো যাদের পরীক্ষা নাই তারা হচ্ছে যে রাজশাহী কলেজের পরীক্ষা শেষে দিত না তোমাদের? আচ্ছা, তো যাদের পরীক্ষা নাই তারা প্রতিদিনের পড়া প্রতিদিন করে আসবে। যে না করে আসলে জরিমানা, ওটা কিন্তু আবার শুরু করতে হবে। হ্যাঁ, ঠিক আছে? পড়া করে না আসলে 5 টাকা জরিমানা, ওটাতে পরে পিকনিক করা হবে, অনেকখানি কিন্তু ঘুরে বসেছিল। ঠিক আছে, তাহলে পড়াগুলো প্রতিদিনের পড়া প্রতিদিন যদি করো, তাহলে দেখবা যে যখন অধ্যায় শেষে আমি পরীক্ষা নিই, ওটা তখন ভালো হবে, তাই কিনা? অনেকের পরীক্ষা বলে শেষ হবে প্র্যাকটিক্যাল সহ 25 তারিখে, তো 25 তারিখে রাতে যাবো আর এই পরীক্ষা থাকার কথা নাই আর কি, জানি। ও একটা সফর আছে আর কি, ওই ঢাকাতে আর কি, নার্সিং ডিপার্টমেন্ট, এই মাসের 25 তারিখে সম্ভব। তুমিও যাবা, ঠিক আছে? আমি বললাম নিয়ে যেতে, আমার কথা বললাম, না আপনার সাথে নিয়ে যাবো নাকি?
তাহলে পড়া হলো করে